নমস্কার, বাংলা স্ফিয়ারে রাতের শেষ ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গে যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো তা নিয়ে কথা বলার মতো রুচিই আমার নেই। কেননা আমরা এমন একটা গড ফরবিডেন অ্যান্ড গড ফরসেকেন রাজ্যে বাস করি, যেখানে সামান্য উপনির্বাচন, এবং সেটাও বিধানসভার, যে বিধানসভার মেয়াদ আর 1.5 বছরও নয়, সেটাও শান্তিপূর্ণভাবে অবাধে মানুষের রক্তপাত না করে, হানাহানি না করে, মারপিট না করে আমরা করতে জানি না। পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট শেষ কবে হয়েছিল আমারই তা স্মরণে থাকছে না। সুতরাং এই যে একটা অশুভ প্রবণতা, যার থেকে কোনো মুক্তি বঙ্গবাসীর নেই, সে ক্ষমতায় যেই থাকুক না কেন, তাকে গুরুত্ব দেওয়ার মতো রুচি আমি ক্রমশ হারিয়ে ফেলছি। আমি জানি নৈহাটিতে একজনের মৃত্যু হয়েছে, আমি জানি তৃণমূল বনাম তৃণমূলের মারপিট হয়েছে, আমি জানি বিজেপিকে থ্রেট করা হয়েছে, বিজেপিও পাল্টা থ্রেট করেছে। সব মিলিয়ে প্রতিটি নির্বাচনে আমরা যে ছবি দেখি, সামান্য 6টি উপনির্বাচনেও তার কোনো ব্যত্যয় আমি লক্ষ্য করলাম না। সুতরাং এই ব্যাপারে যদি আপনাদের খুব কৌতূহল থাকে, তাহলে অবশ্যই টেলিভিশন চ্যানেলগুলো দেখবেন। প্রয়োজন হলে আগামীকাল খবরের কাগজ পড়ে নেবেন। আমাকে মাফ করবেন, আমি এর বিস্তারিত বিবরণে যাব না। আমি বরঞ্চ আপনাদের একটা অনুল্লিখিত সত্য, যেটা এই উপনির্বাচন সর্বভারতীয় স্তরে আমরা দেখলাম, সেটাই একটুখানি বুড়ি ছুঁয়ে গিয়ে এই যে দেশ জুড়ে উপনির্বাচন হচ্ছে, বিশেষ করে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে, তাতে সবচাইতে চমকপ্রদ চরিত্র হিসেবে যিনি উঠে এসেছেন, তার কথা বলেই এই এপিসোড শেষ করব। তিনি কে, কি করছেন, সেটা আপাতত একটু উজ্জ্বল রাখছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, মহারাষ্ট্রে অথবা ঝাড়খণ্ডে সোকল্ড ইন্ডিয়া জোটের হয়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার কোথাও দেখা যায়নি। আপনাদের স্মরণে থাকতে পারে, উদ্ধব ঠাকরের সঙ্গে এবং তার পুত্রের সঙ্গে পিসি ভাইপো এই কিছুদিন আগে পর্যন্ত এতটাই সুসম্পর্ক স্থাপন করেছিলেন যে কারণে অকারণে মুম্বাইয়ে গেলে হয় ঠাকরে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেন, নয় অভিষেক গিয়ে ঠাকরে বাড়িতে গিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করতেন। এই সম্পর্ক যেখানে ছিল, তার পরিপ্রেক্ষিতে ওই মুম্বাইতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তিনি নির্বাচনের সময় প্রচারে আসবেন। এলে কি ঘোড়ার ডিম হতো আমি জানি না, কিন্তু যত শরিক বা সঙ্গী একসঙ্গে প্রচার করবে, তত একটা ঐক্যবদ্ধ ছবি জনসাধারণের সামনে তুলে ধরা যায়, এবং সেটা সম্পূর্ণ রাজনৈতিক তাৎপর্যহীন একথাও বলা যায় না। কিন্তু সত্যটা হলো, মুখ্যমন্ত্রী যাবেন কি করে? ডাক পেলে তবে তো যাবেন। তার চেয়েও আশ্চর্যের কথা, ঝাড়খণ্ড আমাদের প্রতিবেশী রাজ্য, যে রাজ্যে বঙ্গভাষী ভোটারদের সংখ্যা খুবই সিগনিফিক্যান্ট, সেখানেও এবার
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের যে জোট, তার সমর্থনে কোনো প্রার্থীর হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচারে দেখা গেল না। কি করে যাবে? এই সেদিন যিনি তার রাজ্যের বন্যার জন্য ঝাড়খণ্ডকে দায়ী করেছিলেন, অন্তত ৩-৪ বার টেলিফোন করে হেমন্ত সোরেনকে ধমকেছিলেন, কোন মুখে তিনি তার অনতিবিলম্বে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাবেন? তার মানে সোরেন পরিবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারের ভোটে ডাকার কোনো প্রয়োজন অনুভব করেনি। ঝাড়খণ্ডে আমার বন্ধু বান্ধবদের আমি জিজ্ঞেস করেছিলাম যে এর কারণ কি। তারা আমাকে প্রায় সকলেই যেটা বলেছেন, তার মোদ্দা কথাটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে এলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বাড়তি কোনো লাভ হবে বলে তারা মনে করে না। বরঞ্চ তারা মনে করে যে তাদের যেখানে যতটুকু শক্তি আছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসে বক্তৃতা দিলে সেখানে কিঞ্চিত শক্তি ক্ষয়ের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। অতএব এই ঝুঁকি নিতে তারা কেউ রাজি হন। দেখুন, সম্পূর্ণভাবে যদি ভারতবর্ষের রাজনীতির মানচিত্রের দিকে তাকানো যায়, অর্থাৎ যেখানে ভোট হচ্ছে বা হচ্ছে না, তাহলে আমি বলবো দুজন তারকার জন্ম হয়েছে গত 1 মাসের মধ্যে। তাদের মধ্যে একজন তামিলনাড়ুতে, যিনি তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় ফিল্মের অভিনেতা, নায়ক, তার নাম রবি। তিনি এমন একটা সমাবেশ করে তার নিজের দলের গোড়াপত্তন করেছেন যাকে কেউ অগ্রাহ্য করতে পারছে না, এবং অনেকেই মনে করেছে যে তামিলনাড়ুর রাজনীতিতে এই যে ফিল্মি তারকাদের যে একটা দারুণভাবে প্রভাবিত করার ঐতিহ্য আছে, এমজিআর থেকে যার সূচনা, করুণানিধি নিজে চিত্রনাট্য লিখতেন, হয়তো আগামী বিধানসভা ভোটে এই যে তামিলনাড়ুর যে ইদানিংকালের রাজনৈতিক বন্দোবস্ত, এই রবি সেটাকে উল্টে দিতে পারেন। তাকে নিয়ে আমি পরে কখনো হয়তো কোনো একটা এপিসোড করব। আপাতত চলে আসুন তামিলনাড়ু থেকে আমাদের প্রতিবেশী ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে এবার সবচেয়ে জনপ্রিয় ভোটের তারকা হিসেবে উঠে এসেছেন কে? এমন একজন যিনি গত জানুয়ারি মাস পর্যন্ত রাজনীতির রঙ্গমঞ্চে যাকে দেখাই যেত না, তিনি রাঁচিতে বাচ্চাদের একটা কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা করতেন। কিন্তু একটা পারিবারিক বিপর্যয়, হঠাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে হেমন্ত সোরেনের গ্রেফতারের ঘটনার পরে দলের যে হাল সেটা নিজের কাঁধে তুলে নিয়ে যিনি এই মুহূর্তে ঝাড়খণ্ড দাপিয়ে বেড়াচ্ছেন, তার নাম কল্পনা সোরেন। কল্পনা সোরেনকে আমরা প্রথম দেখি দিল্লিতে, যখন এই ইন্ডিয়া জোটের শরিকরা একটা রামলীলা ময়দানে সমাবেশ করেন অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত সোরেনের গ্রেফতারের প্রতিবাদে।
তখনই কল্পনা সোরেনের বক্তৃতা শুনে আমার মনে হয়েছিল যে এমন একজন আদিবাসী রমণী ভারতবর্ষের রাজনীতিতে শেষ কবে এসেছেন তা আমি বলতে পারবো না। যেমন সুন্দর ইংরেজি বলেন, তেমনি সুন্দর হিন্দি বলেন, আরও অনেক কিছু বলেন, তার মধ্যে আমি একটু পরে আসছি। এরপরে ঠিক যেভাবে অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী স্বামী তিহারে বন্দী হয়ে যাবার পর রাস্তায় নেমে আপের হয়ে প্রচার করেছিলেন, ঠিক একইভাবে কল্পনা তার স্বামীর অনুপস্থিতিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রচারের সবচেয়ে প্রধান মুখ হয়ে নিজের রাজ্যটাকে চষে ফেলেছিলেন। অরবিন্দের স্ত্রী কিন্তু তার স্বামীর মৃত্যুর পরে আর রাজনীতিতে থাকেননি। তিনি অন্তঃপুরে ছিলেন, অন্তঃপুরেই ফিরে গেছেন, কিন্তু কল্পনা সেটা করেননি। তার অনুপস্থিতিতে তার সহধর্মিণীর এই চোখ ধাঁধানো সাফল্য দেখে গর্বিত স্বামী হেমন্ত তাকে রাজনীতিতে থেকে যেতে অনুরোধ করেছেন এবং এবার তিনি ঝাড়খণ্ডেরই একটি কেন্দ্র থেকে জেএমএম এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এবার প্রশ্ন হলো, কে এই কল্পনা সোরেন? আপনারা অনেকেই হয়তো তার নাম জানেন, হয়তো যাদের রাঁচির সঙ্গে বা আমাদের ঝাড়খণ্ডের সঙ্গে খুবই ভালো পরিচয় আছে, তারা হয়তো তাকে ভালো করে চেনেন। আমি খুব অল্প কথায় তার একটা পরিচয় দিয়ে তিনি কিভাবে প্রচার করছেন এবং প্রচারে কি বলছেন তার একটা ক্লিপ আমার বক্তব্য শেষ হলেই আপনাদের শোনাব। দেখুন, এই কল্পনা আদতে ওড়িশার ময়ূরভঞ্জের মেয়ে। তার মানে তিনি আদতে ওড়িয়া, ফলে ওড়িয়া তার মাতৃভাষা। তিনি আপাতত সাঁওতালি ভাষায় বাজার মাত করলেও তার মাতৃভাষা কিন্তু ওড়িয়া, ঠিক যেমন দ্রৌপদী মুর্মুরও মাতৃভাষা ওড়িয়া। কিন্তু কল্পনার বাবা তিনি ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন এবং সেই সুবাদে তাকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ডিউটি করতে হতো। এমনকি কলকাতাতেও কিছু সময়ের জন্য তিনি পোস্টেড ছিলেন। শ্রীলঙ্কায় এলটিটি কে সবক শেখাতে রাজীব গান্ধী যখন সেখানে আইপিকেএফ কে পাঠালেন, পিস কিপিং ফোর্স, সেই ফোর্সে একজন সদস্য ছিলেন কল্পনার বাবা। যেহেতু ফৌজি পরিবারে তার জন্ম এবং বড় হওয়া এবং পুরো স্কুল জীবন কেটেছে শহরের পর শহরে কেন্দ্রীয় বিদ্যালয়ে, ফলে কল্পনা যেটা দাবি করেন যে দেশপ্রেম তার কারুর কাছে শেখার দরকার নেই। ফৌজি পরিবারের কন্যা হিসেবে দেশপ্রেম কাকে বলে, দেশের জন্য কি করণীয় বা কি করণীয় নয়, সেটা আজন্ম তিনি দেখে আসছেন এবং রাজনীতিতে আসার পরে সেই আদর্শকে সামনে রেখেই এগিয়ে চলার চেষ্টা করছে। কল্পনার বাবা যখন পাঞ্জাবের কাপুরথালাতে কর্মরত,
তখন সেখানে 1985 সালে এই মেয়েটির জন্ম হয়। যেহেতু একটা কসমোপলিটান সংস্কৃতির মধ্যে তার বড় হয়ে ওঠা, অতএব একটা সময় যখন স্কুলের গণ্ডি পেরিয়ে তিনি রাউরকেল্লায় এলেন, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক পড়বেন বলে পাশ করলেন। তারপর তিনি চলে গেলেন পুনের সিম্বায়োসিসে MBA করতে। তার মানে কল্পনা সোরেন আদতে একজন ট্রেইনড ইঞ্জিনিয়ার এবং MBA, লিগ্যাল কম্বিনেশন ফর অ্যান ইন্ডিয়ান পলিটিশিয়ান। তিনি যখন ফাইনাল ইয়ারে পড়ছেন তখন সম্বন্ধ করে 2006 সালে হেমন্ত সোরেনের সঙ্গে তার বিয়ে হয়। কে গটকালি করেছিলেন, কি করেছিলেন, কিভাবে ওড়িশার মেয়ে ঝাড়খণ্ডের ফার্স্ট পলিটিক্যাল ফ্যামিলি গৃহবধূ হলেন, সেসব কাহিনী আমি খুব একটা জানি না। ভবিষ্যতে কখনো জানলে আপনাদের নিশ্চয়ই জানাবো। হেমন্তের বয়স তখন 30, এবং এই কথা অনেকেই ভুলে যান যে হেমন্ত নিজেও কিন্তু BIT মেসরায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন। কিন্তু শিবু সোরেনের পুত্র তো, ফলে তার জীবন তার স্ত্রী কল্পনার মতো সরল রেখায় চলতে পারেনি। হেমন্তকে লেখাপড়া ছেড়ে দিতে হয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রাবস্থাতেই। সেই হেমন্ত এবং কল্পনার এখন 2 পুত্র। বড় পুত্রের বয়স 15, ছোটটির বয়স মাত্র 12। এবছর জানুয়ারি মাসে হেমন্ত হঠাৎ গ্রেফতার হয়ে যাওয়ার পরে প্রকাশ্য রাজনীতিতে প্রবেশ হয় কল্পনা সোরেন। আমার একজন বাঙালি বন্ধু, যিনি দীর্ঘদিন যাবৎ প্রজন্মের পর প্রজন্ম জামশেদপুরে আছেন, আদতে পুরুলিয়ার বাসিন্দা, বাঁকুড়া পুরুলিয়া অঞ্চল থেকে গেছেন, তিনি আমাকে লিখেছেন, সুমনদা, এতদিন সবাই ভাবত আদিবাসীরা কথা বলতে পারে না, এখন এই মেয়েটি তথাকথিত ভদ্র সমাজের ভাষায় প্রতিটি কথার উত্তর দিচ্ছে চোখে চোখ রেখে। এই যে একটি বাক্যে আমার বন্ধু কল্পনার পরিচয় করিয়ে দিলেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সত্যি কথা বলতে কি, ভারতবর্ষে তো এই অন্তজ সমাজ বা দলিত সমাজ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের মধ্যে থেকে নেতা বা নেত্রী কম আসেননি। জগজীবন রামের মতো নেতা ভারতবর্ষ দেখেছে, কিন্তু মীরা কুমার কি জগজীবনের কন্যা, তার বাবার সঙ্গে একই বন্ধনীতে তার নাম উচ্চারিত হতে পারে? যদিও মীরা কুমার অনেক লেখাপড়া করেছিলেন, ইন্ডিয়ান ফরেন সার্ভিসের সদস্য ছিলেন, এতৎসত্ত্বেও কিন্তু কখনোই, এমনকি কল্পনা সোরেনের সঙ্গেও তার তুলনা করা চলবে না। আমার মনে হয় এই ভদ্রমহিলা ঝাড়খণ্ডের মাটিতে তার রাজনীতিতে
প্রথম গৃহপ্রবেশ হলেও আগামী দিনে এদেশের একজন খুব উল্লেখযোগ্য আদিবাসী নেত্রী হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করবেনই করবেন। সেই কল্পনা এখন সবচেয়ে বেশি ডিমান্ড, এমনকি হেমন্ত সোরেনের চাইতেও বেশি। তার জন্য হেমন্তের ঈর্ষা হচ্ছে কিনা আমি সে কথা বলতে পারবো না, কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে রাত্রির অবধি হেলিকপ্টারে চড়ে গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন কল্পনা, প্রার্থীদের হয়ে প্রচার করছেন, কংগ্রেসি প্রার্থীদের হয়েও প্রচার করছেন, এবং সেই প্রচারে কি বলছেন তারই নমুনা স্বরূপ একটি তার ভাষণের ক্লিপ আমার এই বক্তব্যের পরে আপনারা শুনতে পারবেন। ইংরেজিতে একটা কথা আছে, সিইং ইজ বিলিভিং। আপনারা নিজেরাই তার বক্তব্য শুনে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিন এবং ভেবে দেখুন আমি যা বললাম কিংবা আমি যা ভবিষ্যৎবাণী করলাম তার সঙ্গে আপনারাও একমত কিনা। নমস্কার।